আসসালামু আলাইকুম। এইটেন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের দুর্নীতি, লুটপাট, বিদেশি অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতি চাপে রয়েছে। কুমিল্লার বরুড়ার পথসভায় তারেক রহমান উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে ধৈর্য ধরার আহ্বান। বিএনপি নিজেদের ঘোষিত ইশতেহারের সাথেই বিশ্বাসঘাতকতা করছে। রাজশাহী সমাবেশে জামায়াতে আমির ডা শফিকুর রহমান তিস্তা বাস্তবায়নের তাগিদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রী ধর্ষণ চেষ্টার আসামি গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে প্রক্টরের কার্যালয়ে তালা, শিক্ষার্থীদের বিক্ষোভ। শরীয়তপুর সদর হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জরুরি বিভাগে হামলা ও ভাঙচুর, কর্তব্যরত চিকিৎসক আনসার সদস্য সহ ৫ জন গুরুতর আহত। এবং গাজীপুরের কাপাসিয়ায় ৫ জনকে গলা কেটে হত্যায় প্রধান অভিযুক্ত ফোরকান মোল্লার মরদেহ মুন্সিগঞ্জের পদ্মা নদী থেকে উদ্ধার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুর্নীতি, লুটপাট, বিদেশে অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতি চাপে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি। কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজারে পথসভায় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জনগণের কাছে যে ওয়াদা করে তা পূরণ করে, তার প্রমাণ ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ধর্মীয় সংখ্যাগুরুদের ভাতা প্রদান, খাল খনন কর্মসূচির বাস্তবায়ন। জনগণই দেশের মালিক মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, তাই দেশ পুনর্গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। পরে চাঁদপুরের শাহরাস্তির খোর্দ খাল পুনর্খনন কাজের উদ্বোধন করে সুধী সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, শুধু স্বপ্ন দেখতে চাই না, পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চাই। সেখান থেকে সদর উপজেলার বিশ্বখাল পুনর্খনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের সাড়া দেখে একটি মহল নানা বিভ্রান্তি ছড়াচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে। পরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ ও সমাবেশে যোগ দেন সরকার প্রধান। সন্ধ্যায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নিয়ে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী। এর আগে ঢাকা থেকে সড়ক পথে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হলে পথে নেতাকর্মী সহ সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এখন হচ্ছে আমাদের দেশ পুনর্গঠনের পালা, কিন্তু দেশ পুনর্গঠন আমরা একা, সরকার একা পারবে না। এই দেশটা কাদের? অর্থাৎ বাংলাদেশের মানুষের, জনগণ হচ্ছে এই দেশের মালিক। স্বৈরাচার যেমন দেশের মানুষের উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, গুম করেছে, খুন করেছে, একই সাথে এই দেশের মানুষের অর্থ সম্পদ তারা বিদেশি লুটপাট করে পাচার করেছে। সেই জন্য এই মুহূর্তে দেশের অর্থনৈতিক অবস্থা চাপের মুখে আছে। সেজন্যই আমাদেরকে কষ্ট করতে হবে, আমাদেরকে পরিশ্রম করতে হবে এবং সেজন্যই আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আমরা ইনশাআল্লাহ জনগণের যে সকল দাবি, জনগণের যে সকল চাওয়া পর্যায়ক্রমিকভাবে ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব এক এক করে। দর্শক, চাঁদপুরের সরকারি কলেজ মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের সমাবেশে আছেন সহকর্মী ইয়াসিন রানা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রানা, সমাবেশ নিয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে? জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন শারমিন, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি জানাচ্ছিলেন, প্রধানমন্ত্রী এর আগে কি কি কর্মসূচি পালন করেছেন, খাল খনন করেছেন, কুমিল্লার পথসভায় অংশ নিয়েছেন। বিকেলের কিছুক্ষণ আগে চাঁদপুর সরকারি কলেজ মাঠে এখানে ফ্যামিলি কার্ড বিতরণ এবং সমাবেশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতিমধ্যেই চাঁদপুর সরকারি কলেজের বিশাল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে আছে। বিশাল এই জনসমুদ্রে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। এটি চাঁদপুর সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত। চাঁদপুরের জন্য যে যে প্রতিশ্রুতিগুলো প্রধানমন্ত্রী দিবেন, মূলত এই সমাবেশ থেকেই চাঁদপুরের জন্য বিভিন্ন প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী দিবেন। চাঁদপুরের সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের অনেকগুলো দাবি ছিল। এর মধ্যে প্রথমত তাদের দাবি যে চাঁদপুর শহর রক্ষা, বাঁধ নির্মাণ করা, এরপরে চাঁদপুরের যে বক্তব্য হয়ে একটি মহাসড়ক দাউদকান্দি পর্যন্ত যাবে, এর কারণে দেখা যায় 70 থেকে 80 কিলোমিটার সড়ক পথের যোগাযোগের দূরত্ব কমে যাবে
এছাড়া চাঁদপুরের একটি ইপিজেড করা, চাঁদপুরের মেডিকেল কলেজের ভবন নির্মাণ, চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য ভবন নির্মাণের জন্য ব্যবস্থা গ্রহণের জন্য অনেকগুলো দাবি রয়েছে। আমরা স্বাভাবিকভাবে এই চাঁদপুরের মানুষ অনেক ধরনের প্রত্যাশা নিয়ে আছেন। দীর্ঘ 22 বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে এসেছেন। এই চাঁদপুরের মাটিতে যেন অনেক ধরনের উন্নয়ন হয় সে ধরনের প্রতিশ্রুতিগুলো দিবেন। আমরা কিছু মানুষের সাথে কথা বলবো, তারা তাদের অনেকগুলো দাবি তারা আমাদেরকে জানিয়েছেন, সেগুলো আমরা একটু শোনার চেষ্টা করবো। আসলে প্রধানমন্ত্রী আসাতে আমরা অনেক উপহার, অনেক আনন্দিত। আমরা চাঁদপুর একটা ইপিজিট হলে অনেক মানুষের কর্মসংস্থান হবে, অনেক উপস্থিত হবে। আমরা একটা আপনাকে ধন্যবাদ। আমরা আজকে চাঁদপুরবাসীর খুশির দিন, ঈদের দিন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ 22 বছর পরে চাঁদপুরে আসছেন, এই জন্য চাঁদপুরের মানুষ অনেক খুশি। আর চাঁদপুরের মানুষের কিছু দাবি আছে, যেমন আমাদের চাঁদপুরে একটা ইপিজেড হলে কর্মসংস্থান বৃদ্ধি হবে। আপনাকে ধন্যবাদ। আমরা ইপিজেডের দাবি শুনছি, আমরা আরেকজনের কাছে যাবো। আসলে আপনার চাঁদপুরে যে প্রধানমন্ত্রী আসছেন, কি কি দাবি দেওয়া? আমি অবশ্যই চাই চাঁদপুরে যে নদীবন্দর আছে সেটা বিশাল বৃহত্তর বাঁধ তৈরি হোক এবং বাণিজ্যিক ক্ষেত্রে সেটা উন্নয়ন করা হোক এবং চাঁদপুর আইন। আপনাকে ধন্যবাদ। যেমনটি জানাচ্ছিলাম, চাঁদপুরের মানুষের যে দাবিগুলো, এর মধ্যে এই প্রোগ্রাম শেষ করে চাঁদপুর জেলা বিএনপির একটি সাংগঠনিক সভা হবে চাঁদপুর ক্লাবে। সেই সভার মাধ্যমে মূলত চাঁদপুরের কর্মসূচি শেষ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরে সড়ক পথে ঢাকাতে ফিরবেন। চাঁদপুরের সরকারি কলেজ মাঠ থেকে এই ছিল সবশেষ তথ্য। শারমিন। রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, চাঁদপুরের সরকারি কলেজ মাঠ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইয়াসিন রানা। কারোর রক্তচক্ষুর দিকে তাকিয়ে না থেকে সরকারকে তিস্তা বাস্তবায়ন করে পদ্মায় পানি ফিরিয়ে আনতে হবে বলে জানিয়েছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। রাজশাহীর আলিয়া মাদ্রাসার ঐতিহাসিক ময়দানে বিভাগীয় সমাবেশে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে ভারতীয় শান্তি থাকবে না বলে হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা। দলীয় প্রশাসক বসিয়ে বিএনপি নিজেদের ঘোষিত ইশতেহারের সাথে বিশ্বাসঘাতকতা করেছে বলেও অভিযোগ করেন আমিরে জামাত। রাজশাহী থেকে জানাচ্ছেন খায়রুল ইসলাম। গণভোটের রায় ও জুলাই সনদকে বাস্তবায়ন করার লক্ষ্যে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিভাগীয় সমাবেশ করে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। হাজারো কর্মী সমর্থকরা দল বেঁধে স্লোগান দিয়ে অংশ নেয় সমাবেশে। এ সময় লোকে লোকারণ্য হয়ে ওঠে রাজশাহী ঐতিহাসিক মাদ্রাসা ময়দান। গ্রীষ্মের কাঠফাটা রোদে ঘন্টার পর ঘন্টা এভাবেই শীর্ষ নেতাদের বক্তব্য শোনেন নেতাকর্মীরা। এ সময় 11 দলের নেতারা বলেন, সরকার 70% মানুষের গণরায়কে অস্বীকার করে জুলাইয়ের সাথে বেইমানি করছে। আমরা কোনো সমস্যা করছি না। আমাদের বিরোধী দলের নেতা এবং আমাদের মাননীয় সংসদ সদস্যরা বলেছেন, আপনারা সত্যের পথে আসেন, ন্যায়ের পথে আসেন, আমরা আপনাদের সাথে আছি। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, প্রতিবেশী দেশের চোখ রাঙানোকে ভয় পায় না বাংলাদেশ। অন্যায় সত্যের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হতে হবে। কেউ আমার অধিকার দয়া করে আমার পকেটে এনে দেবে না। লড়াই করে অধিকার আদায় করব ইনশাআল্লাহ। কাউকে ছাড় দিয়ে কথা বলা হবে না। বিএনপির সমালোচনা করে বলেন, ব্যাংক ও বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় লোক বসিয়ে যোগ্যদের বঞ্চিত করা হচ্ছে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, রাজশাহী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় আসামিকে গ্রেপ্তারের 48 ঘণ্টার আলটিমেটাম শেষ হওয়ার পর প্রক্টরের পদত্যাগের দাবিতে তার কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। এর আগে গত রাত 2টার দিকে ছাত্রীদের বিভিন্ন হল থেকে মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাস ঘুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেয়। পরে সেখানে শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হওয়ায় প্রক্টর অধ্যাপক রাশেদুল আলম সহ পুরো প্রক্টোরিয়াল বডির পদত্যাগের দাবি জানান। এদিকে পদত্যাগ ছাড়া শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর AKM রাশিদুল আলম। শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জরুরি বিভাগে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় কর্তব্যরত চিকিৎসক, আনসার সদস্য সহ অন্তত 5 জন গুরুতর আহত হয়েছে। জানা যায়, শরীয়তপুর সদরের উত্তর বিলাসখাল এলাকার লালমিয়া কাজী বুকে ব্যথা নিয়ে গত রাতে 10:30টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হন।
পরে চিকিৎসাধীন অবস্থায় রাত 1টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় হাসপাতালে জরুরি বিভাগে হামলা ও ভাঙচুর চালায় রোগীর স্বজনরা। এতে জরুরি বিভাগের চিকিৎসক ডক্টর নাসির ইসলাম আনসার সদস্য সোহেল সর্দার, কামরুল, আজিজুল হক ও কাউসার গুরুতর আহত হন। এ সময় হাসপাতাল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলায় জড়িত থাকার অভিযোগে রাতেই আলামিন নামে একজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। এদিকে গুরুতর আহত চিকিৎসক নাসির ইসলামের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়েছে। ডক্টররা জীবন বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করে, সেখানে তাকেই তার হত্যাকারী এ ধরনের অপবাদ দিয়ে তারপর গায়ে হাত তুলেছে এবং সেই গায়ে হাত তোলাটা খুবই ন্যাক্কারজনকভাবে করেছে। আমরা সিসিটিভি ফুটেজ দেখেছি, ইতিমধ্যে আমরা আসামিদের শনাক্ত করেছি এবং এই ঘটনার যে উস্কানিদাতা তাকে আমরা রাতে আমাদের অফিসার ইনচার্জ পালং থানা, তিনি নিজে ঘটনাস্থলে ছিলেন, সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। বাঙালি নয়, বাংলাদেশের মানচিত্রে যারা বসবাস করে সবাই বাংলাদেশি বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে বাঙালিরা সবচেয়ে বড় জনগোষ্ঠী, তারপর সাঁওতাল, মোরাং, হাজং, চাকমা ও মারমা সহ অনেক জনগোষ্ঠী রয়েছে। সকালে সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপানে বাংলাদেশ ক্ষুদ্র নৃগোষ্ঠী ফেডারেশন আয়োজিত বৈচিত্র্যের ঐক্য ও সংস্কৃতির মিলন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে জেলার প্রশাসক আমিনুল ইসলাম ও পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্টু সহ আদিবাসী নেতারা উপস্থিত ছিলেন। রপ্তানি বাণিজ্যে বাংলাদেশের চামড়ার শিল্প সম্ভাবনাময় ছিল এবং তা এখনো আছে বলে মন্তব্য করেছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে সাভারের হেমায়েতপুরের হরিধরা এলাকায় বেসিক শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এর আগে তিনি বেসিক শিল্প নগরীর অফিসে বিভিন্ন ট্যানারি মালিকদের সাথে মতবিনিময় সভা করেন। সিইটিপির সকল সমস্যা সমাধান করা হবে বলেও জানান শিল্পমন্ত্রী। শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বেসিক ও ট্যানারি মালিকরা সবাই উপস্থিত ছিলেন। সামগ্রিকভাবে এই সেক্টরটির উন্নতির জন্য, স্কিল বিল্ডিং এর জন্য, ডিজাইন ইমপ্রুভমেন্টের জন্য আমরা এই সাভারেই একটি বিশ্বমানের সেন্টার তৈরি করছি, যেখানে পাশাপাশি লাইট ইঞ্জিনিয়ারিং এবং চামড়ার জন্য ডিজাইনের ক্ষেত্রে, 3D ডিজাইনিং এর ক্ষেত্রে, স্কিল বিল্ডিং এর ক্ষেত্রে একটি বিশ্বমানের প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত একটি সেন্টার এখানে থাকবে। গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, 3 মেয়ে ও শ্যালককে গলা কেটে হত্যার আলোচিত ঘটনায় প্রধান অভিযুক্ত ফোরকান মোল্লার লাশ মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়েছে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস। তিনি জানান, পদ্মা সেতু থেকে প্রায় 4 কিলোমিটার দূরে লৌহজং উপজেলা ভূমি অফিস সংলগ্ন নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা নৌ পুলিশে খবর দেয়। পরে নৌ পুলিশ তা উদ্ধার করে। ফোরকান মোল্লার পরিবারের সদস্য এবং কাপাসিয়া থানার তদন্ত কর্মকর্তা লাশটি প্রাথমিকভাবে শনাক্ত করেন। এর আগে বৃহস্পতিবার গাজীপুরের পুলিশ সুপার শরীফুদ্দিন সংবাদ সম্মেলনে জানান, অভিযুক্ত ফোরকান মোল্লা পদ্মা সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত 8 মে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে প্রবাসী মনির হোসেনের ভাড়া বাসায় এই হত্যাকাণ্ড ঘটে। কাপাসিয়া থানার পুলিশ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি টিম যৌথ উদ্যোগে লৌহজং ঘোড়দৌর বাজারের পদ্মা নদীর উপর থেকে ভাসমান অবস্থায় তাকে আমরা উদ্ধার করতে সক্ষম হই। পরবর্তীতে তার মৃতদেহটি কাপাসিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সারা বছর সংস্কৃতি ও খেলাধুলার চর্চা অব্যাহত রেখে শিশুদের মোবাইল ফোন স্ক্রিন থেকে বের করে নিয়ে আসতে পারলেই একটি সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। জয়পুরহাটের কালেক্টরেট মাঠে জেলা পর্যায়ে প্রাথমিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মাদকের ছোবল থেকে শিশু কিশোরদের রক্ষা করতে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, সমাজকেও সচেতন হতে হবে বলে মন্তব্য করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। 3 দিনব্যাপী টুর্নামেন্টে জেলার 5টি উপজেলার 10টি বালক ও বালিকা দল অংশ নিচ্ছে। ঈদ উল আজহাকে ঘিরে দেশ জুড়ে কোরবানির পশুর হাটে বাড়ছে ক্রেতা বিক্রেতার ব্যস্ততা। আর সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে জামালপুর পৌরসভার পাথালিয়া এলাকার ময়না অ্যাগ্রো ফার্মে বিশাল আকৃতির গরু ক্রিসকেল। প্রায় 800 কেজি ওজনের এই গরুটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন উৎসুক মানুষ ও সম্ভাব্য ক্রেতারা। জামালপুর থেকে লুৎফর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। নেপালি গিরজাতের এই বাছুরটিকে 3 বছর আগে মাত্র 65,000 টাকায় সংগ্রহ করেছিলেন খামারি দিয়া মিয়া।
দীর্ঘদিনের যত্ন আর ভালোবাসায় এখন সেটি পরিণত হয়েছে বিশাল আকৃতির এক আকর্ষণে। ময়না অ্যাগ্রো ফার্মের মালিক দিয়া মিয়া প্রিয় ক্রিকেটার ক্রিস গেইলের নামানুসারে গরুটির নাম রেখেছেন ক্রিস গেইল। ভালোবাসা, যত্ন আর পরিশ্রমে গড়ে ওঠা গরুটি এখন জামালপুরে ঈদ বাজারের অন্যতম আকর্ষণ। গরুটিকে নিয়মিত সাইলেজ, কাঁচা ঘাস, ডাল এবং গমের ভুসি মিশিয়ে খাওয়ানো হয়। স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত দেয়া হয়েছে সব ধরনের টিকা ও ভ্যাকসিন। 5 ফুট 6 ইঞ্চি উচ্চতা আর 6 ফুট 6 ইঞ্চি দৈর্ঘ্যের ক্রিস গেইল অত্যন্ত শান্ত স্বভাবের, মানুষের সঙ্গে সহজেই মিশে যায়। ক্রিস গেইলকে দেখতে প্রতিদিনই ভিড় করছেন সাধারণ মানুষ। খামারি দিয়া মিয়া গরুটির দাম হেঁকেছেন 6 লাখ টাকা। সবাই এসে যখন দামাদামি করে গরুটার চোখ দিয়ে পানি পড়ে, তখন আমার চোখ দিয়েও পানি আসে, কারণ এই গরুটা খুব যত্ন বা মায়ের সহকারে আমরা গরুটা লালন পালন করছি। আমরা এই গরুটা 6 লাখ টাকার দাম চাচ্ছি, মোটামুটি কাছাকাছি আসে, কিন্তু আমাদের আশা অনুরূপ দাম না হলে এইবারও গরুটা মানে আমরা রেখে দেব। উপযুক্ত দাম না পেলে এবছর গরুটি বিক্রি করবেন না বলেও জানান তিনি। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। আসন্ন ঈদ উল আজহাকে সামনে রেখে দেশে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাজবাড়ীর দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে বাড়ছে গরুবাহী যানবাহনের চাপ। গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরুবাহী ট্রাক ও যানবাহন এই নৌরুট হয়ে ঢাকা ও আশপাশের জেলায় পারাপার হচ্ছে। বিশেষ করে ঢাকার সংলগ্ন গাবতলী, আরিচা, মিরপুর, উত্তরা সহ বিভিন্ন পশুর হাটে সহজ ও স্বল্প সময়ে পৌঁছানো যায় বলে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট ব্যবহার করছেন অধিকাংশ ব্যবসায়ী ও পরিবহন চালকরা। তবে দৌলতদিয়া প্রান্তে ফেরিঘাটের সংখ্যা কম থাকায় অনেক সময় দীর্ঘ অপেক্ষায় থাকতে হচ্ছে তাদের, তাই দ্রুত ঘাট সংখ্যা বাড়ানোর দাবি গাড়ি চালকদের। একই জমিতে 56 জাতের ধান উৎপাদন করছেন পটুয়াখালীর কৃষকরা। খাদ্য ঘাটতি পূরণে প্রযুক্তি নির্ভর এই উদ্যোগে নতুন সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। তারা বলছেন, ষড়ঋতুর বাংলাদেশে এক এক অঞ্চলের মাটি ও জলবায়ুতে ভিন্নতা রয়েছে, তাই অঞ্চল উপযোগী জাত চূড়ান্ত করতে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পটুয়াখালী থেকে মোস্তাফিজুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। একই মাঠে ভিন্ন ভিন্ন ধানের সারি। পটুয়াখালীর পশুরি বুনিয়া গ্রামে 56 জাতের বিরি ধান আবাদ করেছেন সেখানকার কৃষকরা। কৃষি মন্ত্রণালয়ের LSTD প্রকল্পের আওতায় বিরি উদ্ভাবিত ধানের জাতগুলো মাঠ পর্যায়ে যাচাই করা হচ্ছে। কোনোটি লবণাক্ততা সহনশীল, কোনোটি অল্প পানিতে বেশি ফলন দিচ্ছে, আবার কোনোটি অতিরিক্ত পানিতেই টিকে আছে। এই বছর 56টা জাত দেশে আমাগো, সব নতুন জাত। তবে আগের পুরান জাতের চাই এবছর নতুন জাতের অনেক ফলন বেশি। আগে আমরা 74 ইউজ করতাম, কিন্তু তাতে ফলন কম ছিল। আমাদের এখন জাত হয়েছে 105, 108, 114। এই 3টা জাতের ধান আমরা চাষ করছি, এই 3টা জাতের ধানের ফলন অনেক বেশি। দিনাজপুরে কাটারিভোগ ধানের ব্যাপক ফলন হয়। এক সময় বরিশালে বালাম ধানের ব্যাপক ফলন হতো, কিন্তু জলবায়ুর পরিবর্তনজনিত কারণে এখন এই ধানগুলো বিলুপ্ত প্রায়। কৃষিবিদরা জানান, দেশের সব মাটি একই ধরনের ধান আবাদের জন্য উপযোগী নয়। তারা বলছেন, এই প্রকল্পের মধ্য দিয়ে নিশ্চিত হওয়া যাবে কোন অঞ্চলের জন্য কোন জাত উপযুক্ত। ইউরিয়া সার কিভাবে কমানো যায়, কীটনাশক কম ব্যবহার করে কিভাবে ধান আবাদ করা যায়, ধানের ক্ষেতে পাশা ফুল গাছ লাগায় উপকারী পোকার বাসস্থান বানানো হয়। এরপরে যখনই অপকারী পোকা ধান খেতে আক্রমণ করে, ওই সময় উপকারী পোকা যে তাকে আক্রমণ করে, এভাবে ইকো ইঞ্জিনিয়ারিং বলে, এর পরীক্ষণ আছে। কৃষকের মধ্যে আধুনিক জাত এবং প্রযুক্তিগুলো জনপ্রিয়করণের মাধ্যমে কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষকের জীবনযাপনের মান বৃদ্ধির জন্য, লাইভলিহুড ইনক্রিজ করার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বিজ্ঞানীদের আশা, সঠিক জাত ও প্রযুক্তির ব্যবহারে বদলে যাবে উপকূলীয় অঞ্চলের কৃষির ভবিষ্যৎ। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। শরীয়তপুরে পারিবারিক কলহে স্বামী জিয়া সর্দারকে হত্যার পর মরদেহ খণ্ডিত করে ফ্রিজে রাখার অভিযোগে স্ত্রী আসমা আক্তারকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানায়, সদর উপজেলার চন্দ্রপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন মালয়েশিয়া প্রবাসী জিয়া সর্দার ও তার স্ত্রী আসমা আক্তার। মঙ্গলবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আসমা লোহার রড দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে জিয়া সর্দার নিহত হন। পরে ঘটনাটি গোপন করতে মরদেহের বিভিন্ন অংশ আলাদা করে কয়েকদিন বাসায় রাখা হয়। শুক্রবার সেগুলো বিভিন্ন স্থানে ফেলে দেওয়ার চেষ্টা করলে দুর্গন্ধে স্থানীয়দের সন্দেহ হয়। পরে 999-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিকে আটক করে।
টাঙ্গাইলে মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 50তম ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে মাওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিন, সংগঠনের মহাসচিব মাহমুদুল হক সানু ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন মালা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পানির ন্যায্য হিস্সার দাবিতে 1976 সালের এই দিনে মাওলানা ভাসানীর নেতৃত্বে দেশ বাঁচাও, নদী বাঁচাও, দেশ বাঁচাও স্লোগানে রাজশাহী মাদ্রাসা ময়দান থেকে ফারাক্কার উদ্দেশ্যে লং মার্চ অনুষ্ঠিত হয়। এরপর থেকে প্রতি বছর 16 মে ঐতিহাসিক ফারাক্কা দিবস পালিত হয়ে আসছে। জামালপুরে সরকারিভাবে বোরো ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। মেলান্দহ খাদ্য গুদামে ধান চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। এ সময় ধান চাল সংগ্রহে কোনো অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। জেলা খাদ্য কর্মকর্তা আসাদুজ্জামান খান জানান, চলতি বোরো মৌসুমে জামালপুরে 35,993 মেট্রিক টন চাল সংগ্রহে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলায় চুক্তিবদ্ধ চালকল মালিকরা সরকার নির্ধারিত মূল্যে এসব চাল সরবরাহ করবেন। এছাড়া চলতি মৌসুমে জামালপুর জেলায় ধান সংগ্রহে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 12,874 মেট্রিক টন। একজন কৃষক সর্বোচ্চ 3 টন ধান দিতে পারবেন। এবার প্রতি কেজি চাল 49 টাকা এবং ধান 36 টাকা দরে ক্রয় করছে সরকার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।